বাংলার এক প্রত্যন্ত গ্রাম সোনারপুর। সন্ধ্যার আকাশে লালচে আলো, চারপাশে অদ্ভুত নীরবতা। হঠাৎ বাতাসে শোনা যায় বাঁশবনের সাঁই সাঁই শব্দ। গ্রামের লোকেরা বলে সূর্য ডোবার পর নদীর ধারে গেলে আর কেউ ফিরে আসে না। হালকা ভৌতিক ব্যাকগ্রাউন্ড মিউজিক। রাঘব, কলকাতা থেকে আসা এক সাংবাদিক, বাইকে চেপে গ্রামে ঢোকে। সে চায় গ্রামটার রহস্য নিয়ে রিপোর্ট করতে। বৃদ্ধ দিনু কাকা তাকে থামিয়ে বলেন, বাবা, সন্ধ্যার পর নদীর ধারে যাস না, লাল শাড়ি পরা এক আত্মা ঘোরে। রাঘব হেসে বলে, কাকার গল্পে ভয় পাই না। রাতে গেস্ট হাউসের জানালা দিয়ে বাইরে তাকিয়ে রাঘব শুনতে পায়, এসো এসো। চাঁদের আলোয় সে দেখে নদীর ধারে দাঁড়িয়ে আছে লাল শাড়ি পরা এক মহিলা, চুল মুখ ঢেকে রেখেছে। হঠাৎ সে ঘাড় ঘুরিয়ে রাঘবের দিকে তাকায়। জানালা নিজে থেকে জোরে বন্ধ হয়ে যায়। পরদিন রাঘবের পরিচয় হয় গ্রামের শিক্ষিকা মীরার সঙ্গে। মীরা বলে, ২০ বছর আগে অনন্যা নামের এক মেয়ের বিয়ের দিন নদীতে ডুবে মৃত্যু হয়। তার লাশ কখনো পাওয়া যায়নি। তাই থেকে লাল শাড়ি পরা আত্মার দেখা মেলে। যে তাকে দেখে ৩ দিনের মধ্যে নিখোঁজ হয়ে যায়। রাঘব আতঙ্কিত হয় পড়ে। রাঘব ক্যামেরা হাতে নদীর দিকে যায়। চারপাশে কুয়াশা, পানির শব্দ। হঠাৎ পিছন থেকে কণ্ঠ, আমাকে দেখতে এসেছ। সে ঘুরে দাঁড়ায়। লাল শাড়ির মহিলা, কিন্তু তার পা উল্টো দিকে। ক্যামেরা পড়ে যায়, স্ক্রিন ঝাপসা হয়ে যায়। রাঘব মীরার সঙ্গে গ্রামের পুরনো মন্দিরের পুরোহিত শ্যাম বাবার কাছে যায়। বাবা বলেন, অনন্যাকে তার বিয়ের দিন বলিদান দেওয়া হয়েছিল, যাতে গ্রামের ফসল ভালো হয়। তার আত্মা আজও শান্তি পায়নি। কেউ যদি তার সত্য কাহিনী সবাইকে জানায়, তবেই সে মুক্তি পাবে। রাঘব হাতে প্রদীপ আর ক্যামেরা নিয়ে আবার নদীর ধারে যায়। সে চিৎকার করে বলে, অনন্যা, আমি তোমার গল্প সবাইকে বলবো। হঠাৎ নদীর জল ফুটতে থাকে। লাল শাড়ির আত্মা সামনে আসে। এবার তার মুখ দেখা যায়, চোখ দিয়ে রক্তের জল পড়ছে। সে ফিসফিস করে বলে, সত্তা বলবে তো, ছেড়ে দেব। রাঘব ক্যামেরা অন করে। পরদিন নদী শান্ত। গ্রামবাসীরা বলে, এখন আর লাল শাড়ির আত্মা দেখা যায় না। রাঘব কলকাতায় ফিরে রিপোর্ট প্রকাশ করে। কিন্তু রাতে ট্রেনের জানালায় নিজের প্রতিবিম্বের পাশে সে দেখে লাল শাড়ির আত্মা তার পেছনে দাঁড়িয়ে আছে। রাতের ট্রেন ছুটছে অন্ধকারের মধ্যে। জানালার কাছে নিজের প্রতিবিম্বের পাশে রাঘব আবার দেখে লাল শাড়ি পরা সেই নারী। রাঘব ভয়ে চোখ বন্ধ করে ফেলে। আবার চোখ খুললে কেউ নেই, কিন্তু তার কানে ফিসফিস শব্দ, তুমি কথা দিয়েছিলে কিন্তু মুক্তি দাওনি। ট্রেন হঠাৎ ঝাঁকুনি খায়। কলকাতায় ফিরে রাঘব বুঝতে পারে তার ছায়া আর তার মতো নড়ে না। আয়নার সামনে দাঁড়িয়ে সে দেখে তার পেছনে লাল শাড়ির ছায়া। ঘরে বাতি নিভে যায়, ঠান্ডা হাওয়া বইতে থাকে। একটি কণ্ঠ বলে, আমার কাজ শেষ হয়নি। রাঘব ভয়ে মীরাকে ফোন করে সব কথা বলে। মীরা বলে, তুমি মুক্ত করনি, তুমি শুধু গল্প প্রকাশ করেছ। তার আত্মাকে সত্যিকারে শান্তি দিতে হবে। দুজনেই আবার সোনারপুর গ্রামে ফিরে যায়। গ্রামে ঢুকতেই তারা দেখে গাছের পাতায় লাল দাগ, নদীর জল কালো হয়ে গেছে। গ্রামবাসীরা আতঙ্কে। গ্রামের এক মেয়ে পিয়া হঠাৎ নিখোঁজ হয়ে যায়। শেষবার তাকে দেখা গিয়েছিল নদীর ধারে, লাল শাড়ি পরা এক নারীর পাশে দাঁড়িয়ে। মীরা কাঁপা গলায় বলে, ও আবার কাউকে নিতে এসেছে। রাঘব শপথ করে, এইবার আমি তাকে থামাব। তারা শ্যাম বাবার পুরনো ঘরে ঢুকে একটি পুড়িয়ে যাওয়া খাতা খুঁজে পায়। খাতায় লেখা ছিল, অনন্যাকে একা নয়, আরও ৩ জন মেয়েকে তার সাথে বলি দেওয়া হয়েছিল। কিন্তু শুধু অনন্যার আত্মা আটকে আছে, কারণ তার মৃত্যু অসম্পূর্ণ ছিল। তার আত্মাকে মুক্তি দিতে হলে নদীর তলায় লুকানো তার কঙ্কাল বের করে
যথাযথ শেষকৃত্য করতে হবে। ঘন অন্ধকার রাতে রাঘব ও মীরা নদীর ধারে যায়। হঠাৎ কুয়াশার ভেতর থেকে ভেসে আসে গান, একটি ভাঙ্গা বিয়ের গান। পানির মধ্যে থেকে ধীরে ধীরে উঠে আসে লাল শাড়ির আত্মা। তার চোখ এবার আগুনের মতো জ্বলছে। সে চিৎকার করে বলে, আমার দেহে দাও, নইলে আরও নেব। নদীর জল ফুটতে থাকে। রাঘব পানিতে ঝাঁপ দেয়। ঠান্ডা, অন্ধকার, শ্বাস নিতে কষ্ট। তার হাত লাগে একটি পুরনো কঙ্কাল। এখনও লাল শাড়ির কাপড় লেগে আছে। সে ওপরে তোলে কঙ্কাল। মীরা মন্ত্র পড়তে শুরু করে। আকাশে ঝড় ওঠে, বিদ্যুৎ চমকায়। হঠাৎ লাল শাড়ির আত্মা চিৎকার করে, মুক্তি দাও। আলো ঝলসে ওঠে। তারপর নীরবতা। পরদিন গ্রাম শান্ত, নদীর জল পরিষ্কার। গ্রামবাসীরা বলে, অভিশাপ শেষ। রাঘব আর মীরা শহরে ফিরে আসে। কিন্তু শেষ দৃশ্যে রাঘবের টেবিলে রাখা ক্যামেরার স্ক্রিন নিজে থেকে অন হয়। ভিডিওতে দেখা যায় লাল শাড়ির আত্মা হাসছে।